কি হচ্ছে এসব? আরিয়ান আমাকে কষ্ট দেয়, আবার এখনই সব। এসে তার ফোনে মেসেজ আসে, শোনা আমার, প্লিজ তৈরি হয়ে নিচে এসো। কি? আরিয়ান আমাকে এসব পড়তে দিয়েছে? আমি এসব কিছু পড়তে পারবো না বলে ঈশিতা আলমারি খুলতে চায়। আরে, এটা খুলছে না কেন? ঈশিতা তাকিয়ে দেখে আলমারি লক করা। উনি এসব করেছেন? জান, আজকে তোমাকে প্রপোজ করব, আর পারবো না থাকতে তোমাকে ছাড়া, আর কাল রাতের পর তো পারবোই না। তোমাকে ওই ড্রেসে দেখার খুব ইচ্ছে। ঈশিতা ড্রেস পরে, এতটাই শর্ট ড্রেস যে ঈশিতার হাঁটুর উপর পর্যন্ত দেখা যায়। এটা কি? এটা পরে আমি কি করে যাব? আরিয়ান এসব ইচ্ছে করে করেছে। এমনিতেই ও আমার সাথে কাল রাতে যা করেছে, তারপর ওনার সাথে আমি কথা বলতে চাই না। কাদু কাদু গলায় ঈশিতার ফোনে আবার মেসেজ আসে, ওই তাড়াতাড়ি আয়। আরিয়ান সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখে পুরো বাড়ি যেন বাড়ি না, ফুলের দোকানে পরিণত হয়েছে। ঈশিতা শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। আরিয়ান ঈশিতাকে দেখে টাসকি খেয়ে যায়। এদিকে ঈশিতার অবস্থা খারাপ, খালি ড্রেস নিচের দিকে টানছে। এটা দেখে আরিয়ান মুচকে এসে বলল, আমি তো জানতামই না যে ঈশিতা আহমেদ মায়াকে এতটা সুন্দর লাগে শর্ট ড্রেসে। আপনি কিন্তু কাম উইথ মি, আজকের দিন শুধু তোমার জন্য। মানে? আরিয়ান এসে তাকে নিচে নামিয়ে আনে। ড্রয়িং রুমটা পুরোটা বেলুন দিয়ে সাজিয়েছে। রুমের মাঝে একটা টেবিলে খাবার সাজানো আছে। সো মিসেস ঈশিতা আরিয়ান চৌধুরী, আপনার জন্য এই ছোট্ট আয়োজন। ঈশিতা আরিয়ানের কথা শুনে হেসে ফেলে। অনেকদিন পর ঈশিতাকে হাসতে দেখেছি। আশা করি ওর মুখে যেন সবসময় এই হাসির রেখাটা থাকে। আরিয়ান চেয়ার টেনে দিল। ঈশিতা বসে। আপনি এসব কেন করছেন? আপনার জন্য না। আমার জন্য না, তাহলে কার জন্য? এদিকে এসো, দেখাচ্ছি। আরিয়ান ঈশিতাকে আয়নার সামনে দাঁড় করিয়ে দিল। দেখো। কি কি দেখব? ওই যে আয়নার ভেতর যে মেয়েটিকে দেখা যাচ্ছে, ওর জন্যই এসব কিছু। বুঝতে পারলাম। কি বুঝতে পারলে? এটাই যে আপনি পাগল হলেন। এটা ঠিক, আমি পাগল হয়েছি, কিন্তু সেটাও তোমার জন্য। আচ্ছা ঠিক আছে, এখন শোনো, তাড়াতাড়ি নিজের সব কিছু গুছিয়ে নাও। মানে? কোথায় যাব আমরা? সুইজারল্যান্ড। কি? কেন? তুমি এখানে থাকবে না, ওখানে আমার আর তোমার বিয়ে হবে। কিন্তু নেহা? ওর জন্য চিন্তা করো না। নীরব অলরেডি ও সব কিছু করে দিয়েছে, আর আমিও সব কিছু জেনে গেছি যে সাবিনা তোমাকে তোমার বোনের ভয় দেখাচ্ছে। আপনি কি করে জানলেন? তুমি এসব কথা বাদ দাও, আর তৈরি হতে চাও, কাল বিকালে আমাদের ফ্লাইট। ঈশিতা উপরে চলে যায়। সাবিনা, আমি জানি ওই আরিয়ান তানজিমকে কিছু করেছে। আমার ভাইয়ের কিছু হলে ঈশিতাকে আমি ছাড়বো না, কখনো না। সাবিনাকে কেউ একটা ফোন করে। হ্যালো, তোমাকে দিয়ে তো কোনো কাজ হয়নি। আমি কিছু জানি না, আমি শুধু বলেছি আরিয়ানকে শিক্ষা দিতে। আমি ঈশিতাকে ছাড়বো না, কারণ কারণ ঈশিতার জন্যই ওই সব কিছু হয়েছে। আমি জানি। এখন নিজের কাজ করুন ঠিক করে। ঈশিতা, তুই আরিয়ানের শত্রু বাড়ালি, এবার তোর যে কি হবে? আরিয়ান, শোন, তানজিমের বডি যাতে কেউ খুঁজে না পায়। পাবে না, কেউ খুঁজে পাবে না। আমি অনেকবার বলেছি ঈশিতা থেকে দূরে থাকতে, কিন্তু ওর কানে যায়নি। এখন পালা সাবিনার। ঈশিতা, আরিয়ান। আরিয়ান, কি হয়েছে? কই কিছু না তো, এদিকে এসো। আরিয়ান ঈশিতাকে টেনে নিজের কোলে বসায়। নীরব মুচকি হেসে উপরে চলে যায়। ঈশিতা, যদি কিছু না হয় তাহলে আপনারা কী নিয়ে কথা বলছেন? তোমার আর আমার বিয়ের কথা বলছি। হুম বিকেলে আরিয়ান আর ঈশিতা গাড়ি করে বিয়ের কেনাকাটা করতে যাচ্ছে। ঈশিতা খুব খুশি, কিন্তু আরিয়ানের ওপর একটু রাগ আছে। সব কিছু তৈরি, আরিয়ান ঈশিতাকে সুইজারল্যান্ডে নিয়ে যাবে, আর ওখানে সব সময়ের জন্য থাকবে। নীরব আর নিশা ওদের সাথে যাচ্ছে। আরিয়ান ঈশিতার বোনের সব ব্যবস্থা করে দিয়েছে। কিছুটা জায়গা যাওয়ার পর হঠাৎ কয়েকজন লোক গাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখে আরিয়ান আর ঈশিতা। আরিয়ান, এরা আবার কারা? আরিয়ান গাড়ি থেকে নামে। হঠাৎ পেছন থেকে কেউ একটা আরিয়ানের মাথায় কিছু একটা দিয়ে আঘাত করে। আরিয়ান পেছনে তাকিয়ে দেখে সাবিনা। আরিয়ান, সাবিনা। ঈশিতা, আরিয়ান। ঈশিতা দৌড়ে গাড়ি থেকে নেমে আরিয়ানের কাছে যায়। আমি বলেছিলাম, কিন্তু আমার কথা শুনিসনি। এখন দেখ কি কি হয়। ঈশিতা, আরিয়ান। সাবিনা ঈশিতার চুলের মুঠি ধরে বলল, তোর জন্য আজকে এইসব কিছু হয়েছে। তুই আমার ভাইয়ের হত্যাকারী। তুই যদি আমার কথা শুনে চলতি তাহলে আজ এসব হতো না। ঈশিতা, মামুনি ছাড়। আরিয়ান অনেক কষ্ট করে উঠে দাঁড়ালো, আর সবগুলো লোককে একে একে মারতে থাকে। সাবিনা ঠিক করে দাঁড়াতে পারছে না, তবুও ওর তেজ কমে না। তুই ভুল করেছিস। আরিয়ানকে
কখনো ঠিক করে চিনতে পারলি না, তোর সাথেই সবাই তো শেষ। এবার তোর কি হবে? আমার কি হবে সেটা বাদ দে, আগে দেখ তোর ঈশিতার কি হয়। হঠাৎ কেউ একজন ঈশিতার পেটে ছুরি ঢুকিয়ে দিল। ঈশিতা! আরে নেতা তুমি? ঈশিতার পেছন থেকে নেতারা সামনে এসে দাঁড়ালো। হ্যাঁ আমি। ঈশিতা সব কিছু ঝাপসা ঝাপসা দেখছে, কিছু দেখতে পাচ্ছে না ঠিক করে, মাটিতে লুটিয়ে পড়ে গেল। ঈশিতা, তুমি আমার ভাই সৈকতকে মেরে দিয়েছো, মনে আছে? তাও আবার কার জন্য? এই মেয়েটার জন্য। আমি তোমাকে কিছু করব না, এই মেয়েটাকে ছাড়বো না। আরিয়ান হাঁটু গেড়ে বসে যায়। আরিয়ান চোখের সামনে ঈশিতা লুটিয়ে পড়ে আছে মাটিতে। নীরবের গাড়ি আসতে দেখে সাবিনার নেতা তাড়াতাড়ি করে ওই জায়গা থেকে বেরিয়ে পড়ে। দেখতে দেখতে আরিয়ান কিছুক্ষণ পর নিজের জ্ঞান হারিয়ে ফেলে। 2 মাস পর। আরিয়ান, কি হচ্ছে এসব? তোমরা কি ঠিক করে একটা কাজও করতে পারো না? ঈশিতার ছবি এখানে কে রেখেছে? তোমাদের সবগুলো চাকরি শেষ। নীরব দৌড়ে আরিয়ানের কাছে আসে। কি হয়েছে তোর? এভাবে রাগারাগি করছিস কেন? এই, তোমরা যাও। সার্ভেন্টরা নিজের নিজের কাজে চলে যায়। তুই কি করছিস? তুই কি ভুলে যাচ্ছিস যে ঈশিতা বেঁচে নেই আর? চুপ! আর একবার যদি তুই এসব বলিস তাহলে কিন্তু। আচ্ছা ঠিক আছে, আর বলবো না, এবার তুই একটু শান্ত হ। ঈশিতা সবসময় আমার ছিল আর থাকবে। যাই হোক, অফিসে চল। আরিয়ানা নীরব অফিসে চলে গেল। নিশা, ঈশিতা চলে যাওয়ার পর থেকে ভাইয়ের অবস্থা ধীরে ধীরে খুব খারাপ হয়ে যাচ্ছে। কি করব? এই যে অটো ভাই, দেখুন এটা কিন্তু চিটিং। অটোওয়ালা, আর কিসের চিটিং? আমি তো ন্যায্য মূল্য বলছি। যে না, আপনি বেশি টাকা নিচ্ছেন। দিন, আমার 10 টাকা ফেরত দিন। আরে ছাড় না। ছাড়বো কেন? হঠাৎ একটা গাড়ি এসে মেয়েটির ওপর কাদা ছিটিয়ে চলে যায়। আবে, চোখে কি দেখো, নাকি নিজের বাবার রাস্তা মনে করো? আমি পালাই বাবা, না হলে আবার ধরবে। আরে অটো ভাই, সব কিছু হয়েছে ওই গাড়িটার জন্য। ধুর, পুরো কাদা ছেঁড়াছড়ি হয়ে গেল। এইবারও আমার চাকরিটা গেল। ড্রাইভার, গাড়ি থামাও। নীরব, কেন, কি হয়েছে? আরিয়ান, ঈশিতা এখানে কোথা থেকে আসবে? ড্রাইভার গাড়ি থামায়। আরিয়ান গাড়ি থেকে নেমে আশেপাশে খুঁজতে শুরু করে। ঈশিতা, মনে হলো আমাকে কেউ ডাকলো। ধুর, এটা আমার মনের ভুল। এখানে আবার কে আমাকে ডাকবে? যাই হোক, যেতে হবে। নীরব, আরিয়ান কি করছিস? তুই ভুল দেখেছিস। ঈশিতা নেই এখানে। আমি স্পষ্ট ওর গলা শুনেছি। পাগলামি বাদ দে আর চল, দেরি হয়ে যাচ্ছে। তোমাদের কেন রাখা হয়েছে? ঠিক করে ওরা কাজ করতে পারো না? কোম্পানির এত লস হচ্ছে। মাহি, তুমি কোনো কাজের না, গেট আউট। নীরব, নতুন পেয়ে চাই, যে কাজের হবে, ফালতু মানুষ নয়। নীরব, আচ্ছা ঠিক আছে, কাল একটা ইন্টারভিউর ব্যবস্থা করছি। তোমার ভালো লাগে না? কাল আবার একটা নতুন চাকরি খুঁজতে হবে। রিয়া, এদিকে আয়। আপনি বল। তুই আজকে স্কুলে গেলি না কেন? আপি, সবাই আমাকে নিয়ে মজা করে, বলে আমি ঠিক করে স্কুলে বেতন দিতে পারি না। সবাই মশকরা করে আমায় নিয়ে। রিয়া, সবাই অনেক কিছু বলে, তাতে কি তুই এইভাবে কান্না করবি? ওদের কথা শুনে তুই স্কুলে যাবি না? না না, এটা তো ঠিক নয়। দেখ, আমি খুব তাড়াতাড়ি একটা জব পেয়ে যাব। কাল থেকে আবার স্কুলে যাবি, ঠিক আছে? ভেরি গুড। যাই হোক না কেন, আমাকে খুব তাড়াতাড়ি জব খুঁজতেই হবে। সন্ধ্যাবেলা ছাদে একা একা দাঁড়িয়েছে আরিয়ান। দাঁড়িয়ে আছে বললে ভুল হবে, নিঃসঙ্গ হয়ে দাঁড়িয়েছে। কাউকে একটা প্রয়োজন, কিন্তু যাকে প্রয়োজন সে যে আজকে তার পাশে নেই। নিশা আরিয়ানের কাছে আসে। ভাইয়া? ভাইয়া, তুমি কান্না করছো? কিন্তু আফসোস, এই চোখের জল মুছে দেওয়ার মানুষটা আমার কাছে নেই। প্লিজ ভাইয়া, তুমি এভাবে ভেঙে পড়ো না। ধর পাগলি, এভাবে কান্না করিস কেন? যা, অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়। আরিয়ানও নিজের রুমে চলে গেল। গিয়ে এসে তার একটা ছবি হাতে নিয়ে বিছানা শুয়ে পড়ল। কোথায় তুমি? আমি জানি তোমার কিছু হয়নি, তুমি এখনো বেঁচে আছো। আমার নিঃশ্বাস, আর আমি খুব তাড়াতাড়ি তোমাকে খুঁজে বের করব। আরে বাহ, চাকরির খবর? মাহিনী, কী রে, কী হয়েছে? দেখ মনি, চাকরির খবর। যদি এই চাকরিটা আমি পেয়ে যাই। কি চাকরি এটা? পিএ লাগবে। ও আচ্ছা, কিন্তু তোকে কি এই চাকরিটা দেবে? কেন দেবে না? আমি স্মার্ট, তাহলে তো চাকরি পেতেই পারি। যদি নাও পাই তবু চেষ্টা করে দেখতে দোষ কি? আচ্ছা ঠিক আছে। মাহিরি রান্নাঘরে চলে গেল। যে করেই হোক চাকরিটা আমার চাই, মানে চাই, না হলে। মনি, আমি যাচ্ছি। আরে তুই তো কিছু না খেয়ে যাচ্ছিস, কিছু একটা খেয়ে যা। আরে না, এখন খেয়ে গেলে দেরি হয়ে যাবে, এসে খাবো। মাহিনী, আরে দাঁড়া, যা, চলে গেল। এই মেয়েটা না। সব কিছু তৈরি? হ্যাঁ, তুই বললি ইন্টারভিউ শুরু হবে। ঠিক আছে, তাহলে এক একজন করে ভেতরে পাঠা।
কিছুক্ষণের পরের মধ্যে ইন্টারভিউ শুরু হয়। একে একে অনেকেরই ইন্টারভিউ দিয়ে যায়, কিন্তু কেউ আরিয়ান যেমন চাইছে তেমন পাচ্ছে না। আরিয়ান: আর কেউ নেই? না, কিন্তু যারা ছিল তুই সবাইকে রিজেক্ট করেছিস। তো কি করব? কেউ এমন নয় যেমনটা চাচ্ছি। হঠাৎ বাইরে থেকে চেঁচামেচি শোনা যায়। বাইরে আবার কি হলো? তুই থাক, আমি দেখে আসি। কি হয়েছে ওখানে? রফিক: আসলে একটা মেয়ে লেট করে এসেছে, এখন বলছে ইন্টারভিউ দেবে। আমরা না বলেছি যে রুলস আছে, এখন এটা নিয়ে তর্ক করছে। আচ্ছা ঠিক আছে, আমি আরিয়ানের সাথে কথা বলে আসি। জি স্যার। নীরব আরিয়ানকে সব কিছু খুলে বলে। আচ্ছা ঠিক আছে, পাঠা ভেতরে দেখি কেমন। হুম। আসি স্যার। আসুন। নিচের দিকে তাকিয়ে মেয়েটি টেবিলের সাথে ধাক্কা খায়, ফলে কয়েকটি ফাইল নিচে পড়ে যায়। সরি স্যার, আমি তুলে দিচ্ছি। ওকে ওকে। মেয়েটির গলা খুব চেনা চেনা লাগছে। এই নিন আপনার ফাইল। আরিয়ান মেয়েটিকে দেখে পুরো চমকে ওঠে। ঈশিতা, আপনি আমার নাম জানেন? কিন্তু কি করে? আমি না আমার ফাইল না আমার পরিচয় দিয়েছি, তাহলে? আরিয়ান কি বলবে কিছু বুঝতে পারছে না, থ হয়ে দাঁড়িয়েছে। কি হলো আরিয়ান? ঈশিতা, তুমি কোথায় ছিলে এতদিন? জানো আমি তোমাকে কত জায়গায় খুঁজে বেরিয়েছি। এক সেকেন্ড, আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। আপনি যাকে ভাবছেন আমি সে নই। কি পাগলের মতো বলছো? তুমি আমাকে চিনতে পারছো না? আমি আরিয়ান। নীরব আরিয়ানের কেবিনে আসে, এসে আরিয়ানের মতো ঈশিতাকে দেখে চমকে যায়। ঈশিতা তুমি? এক সেকেন্ড, আমি ঈশিতা, কিন্তু আপনারা যাকে ভাবছেন সে না। দেখো ঈশিতা, মজা একদমই ভালো লাগছে না। নীরব: আরিয়ান, আরিয়ান দেখ ও কি বলছে এসব। আরে আমি তো এখানে ইন্টারভিউ দিতে এসেছিলাম, কিন্তু এখন তো মনে হচ্ছে। যাই হোক, আমি চললাম বলে ঈশিতা চলে যায়। নীরব: ও চলে যাচ্ছে? তুই দাঁড়া। আরে কি করছিস? ছাড় আমাকে, ও চলে গেল। হতেও পারে এই মেয়ে ঈশিতা নয়। মানে? দেখ, ও হয়তো দেখতে ঈশিতার মতো, কিন্তু আসলে ঈশিতা নয়। আরিয়ান: কি আজে বাজে কথা বলছিস? একজন মানুষ কি করে একদম আরেকজনের মতো দেখতে হয়? আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম ও ঈশিতা, কিন্তু তোকে চিনতে পারলো না কেন? জানি না। তুই এক কাজ কর, ওর সম্পর্কে সব ডিটেল বের কর। ঈশিতা এমন করছে কেন, কারণ কি আমাকে জানতেই হবে। ঠিক আছে, আমি ওর সব ডিটেল বের করে তোকে দিচ্ছি। আপাতত তুই একটু শান্ত থাক। দেখ, এতদিন যখন অপেক্ষা করতে পারলি, আরও কিছুদিন কর। হুম। নীরব চলে যায়। আরিয়ান তাকিয়ে দেখে মেয়েটি নিজের ফাইল ফেলে গেছে। আরিয়ান ফাইল হাতে নিল, আর কিছু একটা ভাবলো। ঈশিতা: ধ্যাৎ, ভালো লাগে না। চাকরিও তো পেলামই না, তার উপর আরেকটা ঝামেলা। আজব তো। আমি ঈশিতা ঠিক আছে, কিন্তু ওনারা কি আমাকে নিয়ে এত টানাটানি? ব্যাপারটা বুঝলাম না। যাই হোক, এখন বাড়ি যাই, না হলে মনে চিন্তা করবে। কিন্তু গিয়ে কি বলবো? মনে এসব শুনলে আবার চিন্তা করবে, তারপর বলবে তোকে কাজ করতে হবে না। না না, আগে গিয়ে দেখে কি হয়। ঈশিতা একটা অটোরিকশা দাঁড় করিয়ে উঠে চলে যায়। এদিকে নীরব ঈশিতা কোথায় থাকে, কে কে আছে ইত্যাদি সব কিছুর খবর বের করে আরিয়ানের কাছে পাঠায়। নীরব: এই হলো ঈশিতার সম্পর্কে সব কিছু তথ্য। আচ্ছা শোন, তুই দেখ, এগুলো আমি নিশার সাথে কথা বলে আসি। ঠিক আছে। নীরব চলে গেল। আরিয়ান ঈশিতা সম্পর্কে সব কিছু পড়তে শুরু করে। ঈশিতা নাম ঠিক আছে, কিন্তু ফ্যামিলি? ঈশিতার আপন বলতে তো শুধু ওর বোন আর বাবা, আর এখনও তো ওর বাবাও বেঁচে নেই, আর নেহা হোস্টেলে থাকে। তাহলে এখানে এই মোহিনী বেগম, উনি আবার ঈশিতার কে হয়? কিছুই বুঝতে পারছি না, কিন্তু আমি একদম শিওর যে এটা ঈশিতা, অন্য কেউ নয়। কিন্তু হঠাৎ ও এমন করছে কেন? আমাকে চিন্তা অস্বীকার করছে, কিন্তু কেন? নিশা: কি বলছো তুমি এসব? ভাবির মতো দেখতে। তুমি না দেখলে বিশ্বাস করবে না। সত্যি যদি ও ঈশিতা হয়, তাহলে আরিয়ান আবার আগের মতো হবে। না হলে আরিয়ানের অবস্থা যা, তাতে কিছু হবে। নিশা কান্না করে দেয়। আরে তুমি কাঁদছো কেন? নীরব নিশাকে জড়িয়ে ধরে। নিশা নীরবের বুকে মাথা গোজে। আমার কিছু ভালো লাগছে না। কি হচ্ছে এসব? এদিকে ভাইয়ের কি অবস্থা? চিন্তা করো না, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। ঈশিতা বাড়ির বেল বেজে উঠল, কারো কোনো সারা শব্দ নেই। কিছুক্ষণ পর ঈশিতা শব্দ শুনে দরজা খুলতে আসলো। আরে, কখন থেকে বেল বাজিয়ে যাচ্ছে? ঈশিতা দরজা খুলে দেখে নীরব। আপনি এখানে? ভেতরে আসতে পারি? হ্যাঁ, কেন না, আসুন ভেতরে। তা হঠাৎ এখানে আসার কারণ? আচ্ছা আমি আগে বলে দিচ্ছি আপনাকে, যাকে ভাবছেন আমি সে না। নীরব: না, আমরা আসলে অন্য একটা কারণে এসেছি। কি কারণে? এই যে আপনার জয়েনিং লেটার, নিন ধরুন। ঈশিতা খুলে দেখে অবাক হয়ে যায়। আরে আমি ইন্টারভিউ দিলাম না, আর চাকরি হয়ে গেল কি করে? দেখুন আপনারা কিভাবে এটা। আসলে কাল একটা ভুল বোঝাবুঝি হয়েছিল।
তাই এখন আমাদের একজন পিএ খুব প্রয়োজন, তাই আপনাকে এই চাকরিটা দেওয়া হয়েছে। কিন্তু আমি তো ইন্টারভিউ, কাল থেকে আপনার জয়েনিং ডেট, তাহলে আজ আসি বলে নীরব চলে গেল। ঈশিতা একটু অবাক হলো, এভাবে কেউ চাকরি দেয় এটা ভেবে খুশি হবে না কান্না করবে বুঝতে পারল না। মোহিনী, কী রে, এখন তো তোর চাকরি হয়েছে। হ্যাঁ মনি, আমি খুব খুশি, এখন থেকে সব কিছু ঠিক হয়ে যাবে একদম আগের মতো। আরিয়ান, দিয়েছিস? হ্যাঁ, এখন থেকে ও আমার আশেপাশে থাকবে, তাতে আমার জানতে সুবিধা হবে কেন ঈশিতা এরকম করছে। ঠিক বলেছিস, যদি ওই ঈশিতা হয় তাহলে কোনো না কোনোভাবে বুঝতে পারবি। আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে ছাড়তে পারবো না। আরিয়ান ঈশিতার পরিচয় বের করার চেষ্টা করছে, আর এদিকে ঈশিতার নতুন চাকরি পেয়ে খুব খুশি। ঈশিতা কাল থেকে জয়েন করবে, তাই এখন থেকেই সব প্রস্তুতি শুরু করছে। ঈশিতা সকাল সকাল ঘুম থেকে ওঠে, অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। আজ প্রথম দিন, তাই লেট করতে চায় না। মোহিনী ঈশিতার জন্য খাবার তৈরি করে টেবিলের উপর রেখে দিল। ঈশিতা তাড়াতাড়ি খেয়ে বের হয়ে যায়। আরিয়ান আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তৈরি হয়ে গেল। আরিয়ান কিছু না খেয়ে অফিসের জন্য বের হয়ে যায়। নিশা আরিয়ানকে পেছন থেকে ডাকে, কিন্তু আরিয়ান কোনো উত্তর না দিয়ে ঝটপট চলে গেল। যা, চলে গেল, তা আবার না খেয়ে। ইকবাল হোসেন, চিন্তা করিস না, ও ঠিক খেয়ে নেবে। এখন তুই খেতে বস। ওরা তো তাড়াতাড়ি যাওয়ার কারণ বুঝতে পারলে না? না, আমার মনে হয় কারণটা আমি যদি ভুল না করি তাহলে ঈশিতা, তাই তো? একদম। ও হ্যাঁ, আজকে তো ভাবি অফিসে জয়েন করবে, আমি তো ভুলে গিয়েছিলাম। ঈশিতা অফিসে পৌঁছে যায়। জানি না কি হবে, কাল যা হয়েছে, আজকে যদি ঠিক তাই হয় তাহলে আমি চাকরি করব না। রফিক, ঈশিতা, স্যার বলেছেন তুমি আসলে ওনার কেবিনে যেতে। ঠিক আছে, যাই দেখি কি হয়। ঈশিতা আরিয়ানের কেবিনে গেল। মে আই কামিং স্যার? ইয়েস, কামিং। নিশ্চয়ই নীরব সব কাজ বুঝিয়ে দিয়েছে তোমাকে? না, উনি তো শুধু জয়েনিং লেটার দিয়ে চলে এসেছে। আজ থেকে তুমি আমার পিএ, আমার সব কাজ তুমি করবে। যখন প্রয়োজন তোমাকে হাজির থাকতে হবে, লেট করা কিন্তু আমি একদমই পছন্দ করি না। এত কঠিন নিয়ম? মনে মনে, ওকে স্যার। তাহলে দাঁড়িয়ে আছো কেন, কাজ শুরু করো। কি করব স্যার? ওই টেবিলে ফাইলগুলো সব কমপ্লিট করো। এসে তো তাকিয়ে দেখে অনেকগুলো ফাইল টেবিলের উপর রাখা। এতগুলো ফাইল? হ্যাঁ, আর এগুলো আজকে শেষ করতে হবে। ওকে স্যার। ঈশিতা নিজের কাজ শুরু করে। সকাল থেকে একবারও রেস্ট না নিয়ে কাজ করে যাচ্ছে। আরিয়ান সকাল থেকে শুধু ঈশিতাকে দেখে যাচ্ছে। ঈশিতা আরিয়ানের দিকে তাকালে আরিয়ান চোখ ফিরিয়ে নেয়। এভাবে আজকে সারাদিন কেটে যায়। বিকেলে ঈশিতা নিজের সব কাজ শেষ করে আরিয়ানকে বলে। এভাবে কয়েকদিন কেটে যায়। আরিয়ান ঈশিতাকে দেখার জন্য রোজ সকালে খুব তাড়াতাড়ি অফিসে চলে আসে, আর ঈশিতাকে কাজ দেয় করতে। ঈশিতার জন্য নিজের কেবিনে একটা আলাদা জায়গা করে দেয় বসার। ঈশিতা সেখানে বসে কাজ করে, আর আরিয়ান ঈশিতাকে সারাদিন এটা ওটা করতে বলে নিজের আশেপাশে রাখে। ঈশিতা, স্যার, সব কাজ কমপ্লিট, আমি চলে যাব? এত তাড়াতাড়ি কিসের? দাঁড়াও। ওকে স্যার। সন্ধ্যা তো হয়ে গেল, কখন বাসা যাব? তোর ভালো লাগে না? তোমাকে ছাড়তে ভালো লাগে না মনে মনে। আচ্ছা শোনো। জি স্যার। কাল আমি চিটাগং যাচ্ছি, তো তোমাকেও আসতে হবে। কি, চিটাগং আমি যাব? না, আমি যাব না। ও হ্যালো, তোমার মতামত নেওয়া হচ্ছে না, তোমাকে বলা হচ্ছে একটা জরুরি মিটিং আছে, তাই যেতে হবে। আর শোনো, আমরা ওখানে ঘুরতে যাচ্ছি না, কাজে যাচ্ছি, বুঝতে পারলে? মাথায় ঢুকলো? আমি কখন বললাম ঘুরতে যাব? সবসময় বাজে কথা বলে। কি বিড়বিড় করছো? কই না তো। যাই হোক, কাল 8টার সময় আমাদের ফ্লাইট, ওকে? মনে থাকে যেন। কিন্তু স্যার, ফ্লাইটে যাব কেন? ট্রেনে বা বাসে যেতে পারি। আর ইউ ক্রেজি? আরিয়ান চৌধুরী যাবে বাসে বা ট্রেনে? তোমার মাথা কি পুরো খারাপ হয়ে গেছে? নাকি আগে খারাপ ছিল কিন্তু আমি ধরতে পারিনি? আগে খারাপ ছিল মানে? কিছু না, যা বললাম দেরি যেন না হয়। সময় মতো চলে এসো। ঈশিতা অফিস থেকে বের হয়ে গেল। আরিয়ান, ঈশিতার ফ্লাইটে যেতে ভয় হয়, এটা আমি জানি। এখন তুমি যদি ঈশিতা হও তাহলে তো ভয় পাবেই। তোমার আসল পরিচয় বের করতে কত কিছু করতে হচ্ছে। কোনো ব্যাপার না, পরে সব হিসাব তোমাকে দিতে হবে। মুচকি হেসে। মোহিনী, এত দূর তুই একা যাবি? না না, যেতে হবে না কোথাও। আরে মনি, তুমি চিন্তা করো না, আমি একা যাচ্ছি কোথায়? আরিয়ান স্যার তো আমার সাথে আছে, আর তুমি তো জানো, আর ওখানে তো কাজে যাচ্ছি, তাই না? কিন্তু ঈশিতা, তুই আরিয়ানকে? আরে ছাড় না, কোনো সমস্যা নেই, কিন্তু তোমাকে আর রিয়াকে মিস করব। মাহিনীকে জড়িয়ে ধরে। ইকবাল হোসেন, তুই নাকি চিটাগাং যাচ্ছিস? নীরব বলল। হ্যাঁ, একটা জরুরি মিটিং আছে, তাই আর কি।
ঈশিতা ও তোর সাথে যাচ্ছে? হ্যাঁ মামা, ঈশিতাকে এখানে একা রেখে যেতে চাই না, তাই ওকে নিয়ে যাচ্ছি। কবে যাবি? আর ফিরবি বা কবে? কাল সকালে যাব, তুমি চিন্তা করো না, কয়েকদিনের মধ্যে ফিরে আসবো। ঠিক আছে। আরিয়ান আর ঈশিতা চিটাগং যাওয়ার জন্য রওনা দেয়। ফ্লাইটে আরিয়ান নিজের পাশের সিটে ঈশিতার জন্য অপেক্ষা করে। ঈশিতা আরিয়ানের সাথে বসতে একটু ইতস্তত বোধ করছিল। কি হলো, বসো। এখানে? তাহলে কোথায় বসবে? ঈশিতা কিছু না বলে বসে পড়ল। ফ্লাইট ছেড়ে দেয়। তখন ঈশিতার ভয়ে আরিয়ানের হাত শক্ত করে জড়িয়ে ধরে। আরিয়ান ঈশিতার এই আচরণে একদম চুপ হয়ে গেল। আরিয়ান দেখে ঈশিতা এতটা ভয়ে আছে, পারলে আরিয়ানকে, আমি জানতাম তুমি ঈশিতা, এখন তো আর ছাড়ার প্রশ্নই আসে না। আরিয়ান নিজের এক হাতে ঈশিতাকে জড়িয়ে ধরে, তাতে যেন ঈশিতার সব ভয় দূর হয়ে যায়। ঈশিতার চোখ বন্ধ করে আরিয়ানকে ধরে বসে আছে। ঈশিতা হঠাৎ খেয়াল করে আরিয়ান ওর দিকে তাকিয়ে আছে। ঈশিতা টুক করে নিজের হাত সরিয়ে নিল। আরিয়ান, তুমি ফ্লাইটে যেতে ভয় পাও, তাই তো কাল যখন বলেছিলাম ফ্লাইটে যাব তখন তুমি না বলেছিলে। কই না তো, আমি ভয় পাই না। তুমি যত চেষ্টা করো, আমি জেনে গেছি শোনা, তুমি আমার ঈশিতা। এখন শুধু তোমার মুখ থেকে বের করার পালা। অনেক সময় পর আরিয়ান ঈশিতাকে নিয়ে চিটাগাং পৌঁছে গেল। হোটেলে যাওয়ার পর আরিয়ান দুজনের জন্য পাশাপাশি 2টি রুম বুক করে যে যার রুমে চলে গেল। ঈশিতা, এখন তো তোমার আর আমার বিয়ে হয়ে যাওয়ার কথা ছিল, আর একসাথে থাকার কথা ছিল। কবে যে তুমি আবার আগের মতো আমার কাছে আসবে? ঈশিতা ফ্রেশ হয়ে রুমের বাইরে আসে। হোটেলে ঘুরে দেখতে দেখতে ঈশিতা হোটেলের বাইরে চলে এলো। পরিবেশটা একদম অন্যরকম। বাচ্চারা খেলা করছে, আশেপাশে অনেক ভালোবাসার মানুষগুলো একে অপরের হাত ধরে আসছে। ঈশিতা অনুভব করে কেউ ওর পেছনে দাঁড়িয়ে আছে। ও পেছনে তাকিয়ে দেখে আরিয়ান। আপনি? জায়গাটা কত সুন্দর, তাই না? চারদিকে ভালোবাসা মিশে আছে। যে কারো মন ভালোবাসা চাইবে এখানে আসলে। ভালোবাসা বলে কিছু কি আছে? আছে, যেটা শুধু অনুভব করা যায়, দেখা যায় না। কাউকে মন থেকে ভালোবাসলে বুঝতে পারা যায় যে ভালোবাসা আছে। আমি বিশ্বাস করি না। হতে পারে তোমাকেও কেউ পাগলের মতো ভালোবাসে, আর যদি সেটা অভিনয় হয়। মানে? আরে স্যার ছাড়ুন না, আমরা শুধু শুধু এটা নিয়ে আলোচনা করছি, বলে ঈশিতা চলে যেতে লাগলো। আর আরিয়ান ঈশিতার হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে আসে। অনেকটা কাছাকাছি চলে আসে দুজনে। ভালোবাসা, এই শব্দটি হয়তো ছোট, কিন্তু এর অর্থ অনেক বড়। আর তোমাকে বিশ্বাস করতেই হবে। আমি বিশ্বাস করি বা না করি তাতে আপনার কি? আপনি কেন এতটা রেগে যাচ্ছেন? আরিয়ান ঈশিতার কোনো কথার উত্তর না দিয়ে ঝটপট ওখান থেকে চলে যায়। বিকেলে একটা ক্লাবে বসে আছে আরিয়ান, আর শুধু ঈশিতার কথা ভাবছে। তুমি কেন এসব করছো ঈশিতা? বুঝতে পারছো না আমার কষ্ট হচ্ছে? ভালোবেসে ফেলেছি তোমাকে, এত সহজে ছাড়তে পারবো না। ঈশিতা নিজের মনিকে ফোন করে। হ্যালো মনি, কী রে, পৌঁছে গিয়ে এতক্ষণে সময় হয়েছে ফোন করার? আর বলো না, সব কিছু গুছিয়ে নিতে একটু লেট হয়ে গেছে। আচ্ছা বলো, কেমন আছো? আমি ভালো আছি, তুই কেমন আছিস? তোমার সাথে কথা বলে এখন ভালো লাগছে। আচ্ছা রিয়া কোথায়? ও বন্ধুদের সাথে খেলা করছে। ঈশিতা আর মোহিনী দুজন অনেকক্ষণ কথা বলে। সন্ধ্যাবেলা আরিয়ান আর ঈশিতা মিটিংয়ের জন্য বের হয়। ক্লায়েন্টের অনুরোধের জন্য সন্ধ্যাবেলা মিটিং রাখা হয়েছে। মিটিং শেষ করে আরিয়ান আর ঈশিতার ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। গাড়িতে দুজনে কিন্তু একে অপরের সাথে কোনো কথা নেই, চুপচাপ বসে আছে। হঠাৎ আরিয়ান ব্রিজের সামনে এসে গাড়ি থামিয়ে দিল। কি হয়েছে? গাড়ি থামলেন কেন? আরিয়ান কোনো কথা উত্তর না দিয়ে গাড়ি থেকে নেমে ব্রিজের রেলিং ধরে দাঁড়িয়ে যায়। ঈশিতাও নেমে আরিয়ানের পাশে গিয়ে দাঁড়ালো। স্যার, কি হয়েছে আপনার? হঠাৎ এখানে এভাবে গাড়ি থামিয়ে দিলেন? আরিয়ান কিছু বলছে না। নিস্তব্ধ ব্রিজের ওপর দুজন পাশাপাশি দাঁড়িয়ে আছে। আচমকা আরিয়ান ঈশিতাকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। কি করছেন আপনি? ছাড়ুন। তোমার সমস্যা কি? তুমি কি বোঝো না আমি কতটা ভালোবাসি তোমায়? নাকি সব কিছু জেনে বুঝে তুমি আমার সাথে এমন করছো? কোনটা বলো? কি বলছেন আপনি এসব? প্লিজ ছাড়ুন আমায়। ঈশিতা, আমি আর পারছি না তোমার থেকে দূরে থাকতে। প্লিজ এমন করো না, সহ্য হচ্ছে না। বলে আরিয়ান ঈশিতার ঠোঁটের ঠোঁট ছুঁয়ে দেয়। ঈশিতার চোখ বড় বড় হয়ে যায়। নিজেকে ঝাড়ানোর চেষ্টা করে কিন্তু পারে না। আরিয়ান ঈশিতাকে আষ্টে পিষ্টে চাপড়ে ধরে আছে। কিছুক্ষণ চেষ্টা করে ঈশিতা শান্ত হয়ে যায়। হঠাৎ আরিয়ানকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ছি, আপনি এমন! ঈশিতা দৌড়ে ওখান থেকে চলে যায়। ঈশিতা শোনো, প্লিজ আমার কথা শুনে যাও। ঈশিতা
হোটেলে এসে ঈশিতা নিজের সব জামাকাপড় গুছিয়ে নেয়। এরপর তাড়াতাড়ি হোটেল থেকে বের হয়ে যায়। আরিয়ান হোটেলে এসে জানতে পারে ঈশিতা চলে গেছে। আরিয়ানও রাতে ব্যাক করে ঢাকা। পরের দিন সকালে আরিয়ান অফিসে গিয়ে শোনে ঈশিতা আসেনি। আরিয়ান ঈশিতাকে অনেকবার কল করে কিন্তু ঈশিতা ফোন রিসিভ করে না। আরিয়ান ফোনটা ছুঁড়ে ফ্লোরের ওপর ফেলে দেয়। খুব জোরে কিছু ভাঙার আওয়াজ শুনে নীরব আরিয়ানের কেবিনে আসে। কি হয়েছে তোর? এত রাগারাগি করছিস কেন? আরিয়ান নীরবকে সব কিছু খুলে বলে। আমার কিছু ভালো লাগছে না, কি করব? শান্ত হ, কিছু একটা ভাব যাতে ঈশিতা তোকে ছেড়ে যেতে না পারে। এবার দেখ আমি কি করব। প্রকুচকে তাকিয়ে পরের দিন সকালে ঈশিতা অফিসে আসে। কাউকে কিছু না বলে সোজা আরিয়ানের কেবিনে চলে যায়। গিয়ে টেবিলের উপর একটি খাম রেখে দিল। নিন। আরিয়ান মাথা তুলে তাকায়, দেখে ঈশিতা। কি এটা? খামিসারা করে। আমি আর আপনার এখানে চাকরি করব না, এটা আমার রিজাইন লেটার। মানে? খুব সহজ বাংলাতে বললাম, বুঝতে পারলেন না? তুমি কি ভাবো এত সহজে চলে যেতে পারবে? নো ওয়ে, এত সহজ নয় ঈশিতা আহমেদ মায়া। দেখুন আপনি কিন্তু। আরিয়ান ঈশিতার কাছে গিয়ে ওর 2 হাত শক্ত করে চেপে ধরে। ছাড়ুন আমায়। ইস, এত চিৎকার করা কি আছে? তুমি তো আমাকে চেনোই, যখন একবার আমি কিছু চাই তা আমার হয়ে যায়। এখন তো তোমাকে চেয়েছি, তাহলে তো ছাড়ার প্রশ্নই আসে না। আমি কিছু জানি না আর জানতেও চাই না। আপাতত আমি আপনার থেকে মুক্তি চাই, ছাড়ুন। পাবে না। তুমি জানো আমি এবার কি করতে চলেছি। চাই করুন, কিন্তু আপনি আমাকে পাবেন না। উফ, এবার আমি তোমাকে জোর করে আনবো না, তুমি নিজেই আমার কাছে আসবে সোনা। কখনো না, দেখা যাক। রিয়া স্কুলে যাওয়ার পথে একটি গাড়ি ও সামনে দাঁড়ালো। কেউ একটা গাড়ি থেকে নেমে দাঁড়ায় রিয়ার সামনে। বিকেলে ঈশিতা রিয়াকে স্কুল থেকে আনতে যায়, কিন্তু গিয়ে দেখে রিয়া স্কুলে নেই। ঈশিতা আশেপাশে সবাইকে জিজ্ঞেস করে কিন্তু কেউ কিছু বলতে পারে না। রিয়া কোথায় গেল? কোথাও আমার লেট হয়েছে বলেও ও একাই বাড়িতে ফিরেছে। ঈশিতা তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসে। মনি মনি, রিয়া কোথায়? কেন, তুই ওকে নিয়ে আসিসনি? তার মানে ও ফেরেনি? মানে? ঈশিতা সব কিছু খুলে বলে মোহিনীকে। কি বলছিস তুই? কোথায় ও? কি হয়েছে ওর? জানি না, তুমি প্লিজ কান্না করো না, আমরা তাড়াতাড়ি খুঁজে বের করব। তখন ঈশিতার ফোনে কল আসে। হ্যালো, কে বলছেন? হ্যালো বেবি, কি হয়েছে তোমার? এত টেনশন করছো কেন? আরিয়ান চৌধুরী আপনি? একদম। তা তুমি যদি এত চিন্তা করো তাহলে তো চোখের নিচে কালি পড়ে যাবে। আরিয়ান দাঁতে দাঁত চেপে। ইস, কতদিন পর তোমার মুখে আমার নাম একটু সুন্দর করে তো বলতে পারো। বাজে কথা বন্ধ করুন। ওকে ওকে, আচ্ছা এখন বলো, তুমি কি তোমার বোনকে পেয়েছো? মানে? না, তোমার বোন রিয়া। আপনি একে কিছু করেছেন তাই না? দেখুন, বলুন আমার বোন কোথায়? মোহিনী, কি হয়েছে? কোথায় রিয়া? ঈশিতা, বলুন কোথায় ও? দেখুন, যদি আমার বোনের কিছু হয় আমি কিন্তু আপনাকে ছাড়বো না। আমি কখন বললাম ছেড়ে দাও? আমি তোমার বোনকে কিছু করিনি। ততক্ষণও ঠিক থাকবে যতক্ষণ তুমি আমার কাছে আসবে। 30 মিনিট সময় দিচ্ছি, তাড়াতাড়ি চলে এসো। আর যদি না আসো তাহলে? না, আপনি ওকে কিছু করবেন না, আমি আসছি। কোথাও আসতে হবে বলুন? গুড গার্ল। আমার বাড়িতে। আশা করি নিশ্চয়ই আমার বাড়ির ঠিকানা তুমি জানো। আপনি? পরে কথা হবে সোনা, তাড়াতাড়ি চলে এসো। আম ওয়েটিং ফর ইউ, বাই। আরিয়ান ফোন রেখে দেয়। ঈশিতা সোফায় বসে পড়ল। মোহিনী, কি বলেছে আরিয়ান? কোথায় রিয়া? আরিয়ানের কাছে। কি বলেছে ও? আমাকে যেতে বলেছে, আমি গিয়ে রিয়াকে নিয়ে আসছি। তুই একা না, আমিও তোর সাথে যাব। আরিয়ান, এগুলো তোমার জন্য। ওয়াও, কত সুন্দর এগুলো। আচ্ছা, আপনি আমাকে বলছেন যে আপু আসবে, কিন্তু কোথায়? কিছুক্ষণের মধ্যে চলে আসবে। রিয়া, ও আচ্ছা। আচ্ছা, আপনি কে? আমি সম্পর্কে তোমার দুলাভাই হই, তোমার আপুর স্বামী। তুমি ভাইয়া বলবে। আপু বিয়ে করেছে কিন্তু আমরা তো জানি না। জানবে, আগে তোমার আপু আসুক। তখন নীরব আরিয়ানের কাছে আসে। আরিয়ান, গার্ড বলে ঈশিতা এসেছে। রিয়া, তোমার বোন এসে গেছে, আমি কথা বলে আসি, তুমি থাকো, এই ভাইয়ের সাথে কথা বলো। ওকে। ঈশিতা, রিয়া রিয়া। ওয়েলকাম সোনা। হ্যালো আন্টি। রিয়া কোথায়? কবির। আন্টিকে উপরে নীরবের কাছে নিয়ে যা। ওকে স্যার। আপনি উপরে যান, রিয়া ওখানে আছে। মোহিনী কবিরের সাথে উপরে চলে যায়। আপনার সাহস হলো কি করে আমার বোনকে এখানে নিয়ে আসার? বেশ করেছি, যা করেছি। তোমাকে এখানে আনতে সব কিছু করতে পারি। আপনি যত চেষ্টা করুন, আপনি কখনো আমাকে পাবেন না।
তুমি যদি নিজের বোনের আর মণিকে ঠিক দেখতে চাও তাহলে আমি যা বলবো তাই। আর যদি আমার কথা না শোনো, কি করবেন আপনি? মেরে দেব। মানে? তোমার আপন কেউ আর থাকবে না, শেষ করে দেব। আপনি পাগল হয়ে গেছেন। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। টেবিলের উপর ফুলদানি ছুঁড়ে ফেলে দিয়ে। সেটা শুধু তোমার জন্য। আমাকে বাধ্য করো না এমন কিছু করতে। কেন করছেন আপনি এসব? প্লিজ ছেড়ে দিন আমাকে। তুমি এভাবে শুনবে না তাই তো? ঠিক আছে, বলে আরিয়ান উপরে যেতে লাগলো। কোথায় যাচ্ছেন আপনি? ওদের উপরে যাওয়ার ব্যবস্থা করতে। প্লিজ এমন করবেন না, দাঁড়ান। আরিয়ান উপরের রুমে ঢুকতেই যাবে তখন ঈশিতা আরিয়ানের হাত ধরে টান দিয়ে নিচের কাছে নিয়ে আসে। আরিয়ান আর ঈশিতা অনেকটা কাছাকাছি। আরিয়ান ঈশিতার এতটা কাছে যে ওর প্রত্যেকটি শ্বাস গুনতে পারছে। প্লিজ এমন করবেন না। আরিয়ান ঈশিতার গালে কপালে নিজের নাক ঘষতে ঘষতে বলল, তাহলে বলো, আমি যা বলবো তাই করবে? করব। বলুন কি করতে হবে? বিয়ে। কি? আমাকে বিয়ে করতে হবে? কি? না, আমি আপনাকে বিয়ে করব না। এটা শুনতে আরিয়ান কেঁপে গেল। তাহলে দেখ আমি এবার কি করব। তুই এখন আমাকে চিনতে পারলি না। ঠিক আমি কি করতে পারি এবার দেখ। বলে আরিয়ান রিয়া আর মোহিনীকে যে রুমে নিয়ে যাওয়া হয়েছে সেখানে যেতে লাগলো। না, আমাকে আরিয়ানকে আটকাতে হবে, না হলে যা ইচ্ছে করতে পারে। ঈশা দৌড়ে আরিয়ানের কাছে যায়। দেখুন, আপনি প্লিজ আমার কথা বোঝার চেষ্টা করুন। আমি কিছু শুনতে চাই না, সর সামনে থেকে। ঈশিতা কী করবে বুঝতে পারছে না। আচমকা ঈশিতা আরিয়ানকে জড়িয়ে ধরে। আরিয়ান দাঁড়িয়ে যায়, কিছুক্ষণ একদম চুপচাপ থাকে। তারপর আরিয়ান ঈশিতাকে শক্ত করে জড়িয়ে ধরে। করবে তো বিয়ে? করব। দ্যাটস লাইক এ গুড গার্ল। বাড়ি সাজানো হচ্ছে। সবাই খুব খুশি যে ঈশিতার সাথে আরিয়ানের বিয়ে হবে। আজকে আরিয়ান আর ঈশিতার গায়ে হলুদ হবে এবং কাল বিয়ে। আরিয়ান একদম লেট করতে চায় না, সব কিছু তাড়াতাড়ি সেরে ফেলতে চায়। শহরের সবচেয়ে নামি দামি ব্র্যান্ডের পোশাক নিয়ে আসা হয় দুজনের জন্য। সব গেস্টের নীরব ইনভাইট করে দেয়। নিশা এতদিন নিজের ভাইকে খুশি দেখে নিজেও খুব খুশি হয়। আরিয়ান প্রত্যেকটি কাজ নিজে করাচ্ছে যাতে কোনো রকম কমতি না থাকে। ঈশিতা সিঁড়ির কাছে দাঁড়িয়ে এইসব কিছু দেখছে। সব কিছু তৈরি। ঈশিতাও তৈরি হয়। একটি হলুদ রঙের শাড়ি পরে, গলায় হাতে ফুলের তৈরি গয়না। ঈশিতার ভালো লাগছে না, তাই বেশি সাজগোজ করেনি। মোহিনী ঈশিতার কাছে আসে। কি করছিস তুই এসব? তুই তো জানিস আরিয়ান তোর। জানি। আমি কখনো আরিয়ান যা করছে তা ভুলবো না। শাস্তি পেতে হবে ওনাকে। তাহলে এই বিয়েটা হচ্ছে ভালো হয়েছে। এখন আরিয়ানের কাছে থেকেই আমি ওনাকে কষ্ট দিয়ে দিয়ে শেষ করে দেব। কোথাও তোর কোনো ভুল হচ্ছে না তো? হতে পারে সেদিন অন্য কিছু ঘটেছিল আর তুই বুঝতে ভুল করেছিস। না, আমি কোনো ভুল করিনি। চিৎকার করে তখন নিশা রুমে আসে। কি হয়েছে ভাবি? কি? কই কিছুটা তো কিচ্ছু হয়নি। আচ্ছা ঠিক আছে, নিচে চলো। গায়ে হলুদের সময় হয়ে গেছে। আরিয়ান হলুদ রঙের পাঞ্জাবি পরে। গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়। সবাই আরিয়ানকে হলুদ লাগায়। আরিয়ানের গায়ে হলুদ লাগানো শেষ করে এসে তাকে হলুদ লাগাতে যায়। মোহিনী হলুদ লাগাতেই যাবে তখন আরিয়ান বলে উঠল, আন্টি দাঁড়ান, ওকে আমি হলুদ লাগাবো। সবাই আরিয়ানের কথা শুনে মুচকি হেসে দেয়। আরিয়ান ধীরে ধীরে ঈশিতার কাছে যায়, গিয়ে ফিস ফিস করে বলল, আমার রঙে রঙিন হওয়ার জন্য প্রস্তুত তো? ঈশিতার চোখ বাঁকিয়ে আরিয়ানের দিকে তাকায়। আরিয়ান নিজের গালে লাগান কিছুটা হলুদ সবার সামনে দাঁড়িয়ে ঈশিতার গালে ঘষে দেয়। ঈশিতার চোখ বড় বড় হয়ে যায়। আরিয়ান যে এমন কিছু করবে তা ভাবতেই পারেনি। সবাই ওদের রোমান্টিক দৃশ্য দেখে মুচকি মুচকি হাসতে লাগলো। আপনি পুরো পাগল। তোমার জন্য। ঈশিতা আরিয়ানের ওপর খুব রেগে গিয়ে হলুদ রং মেশানো এক বালতি পানি নিয়ে পুরো আরিয়ানের ওপর ঢেলে দিল। নীরব আর নিশা ওদের কাণ্ড দেখে কি করবে বুঝতে পারছে না। আপনি চেনেন না আমাকে, প্রত্যেকটি হিসাব আপনাকে দিতে হবে। ঈশিতা বলে চলে যায়। আরিয়ান হাত ধরে বলল, কোথা যাচ্ছ? জাহান্নামে। ঈশিতা যেই না পা বাড়ায় পিচ্ছিল খেয়ে আরিয়ানের ওপর পড়ে। দুজনে নিচে পড়ে যায়। ঈশিতা একদম খেয়াল করেনি যে ফ্লোরে পানি পড়ে আছে। সবাই এবার জোরে হেসে দেয়। আরিয়ান নিজেও হেসে দেয়। শুধু ঈশিতা খুব রাগী চোখে আরিয়ানের দিকে তাকায়। আরিয়ান, তুমি যেখানে যেতে চাও সেই আমার কাছেই আসতে হবে। ঈশিতা আবার উঠতে গেল কিন্তু পারল না। সেই আবার আরিয়ানের ওপর পড়ে গেল। আরে দাঁড়াও, আমি হেল্প করছি। চাই না। আরিয়ান উঠে দাঁড়ালো আর টুক করে ঈশিতাকে কোলে তুলে নেয়। ঈশিতা হাত পা ছোড়াছুড়ি করতে শুরু করে। ছাড়ো না ভাই। চুপ। আরিয়ান ঈশিতাকে নিয়ে উপরে চলে যায়। নীরব। হ্যাঁ রে, এটা যে কী করে? নিশা। বুঝতে পারলেন এটাই ভালোবাসা? নীরব। তাই?